কতটা নির্যাতন করা হলে একটা মানুষের উপর সে নিজের সন্তানকে চিনতে পারে না, ভাবুন তো। আর মানুষ কতটা ভয় পেলে নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের আপন আত্মীয় স্বজনকে বাসায় জায়গা দিতে বা রাখতে ভয় পায়, যে না জানি তাকে রাখলে আমারও কোনো বিপদ না হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজস ওয়ার্ল্ড। সম্প্রতি আয়নাঘর সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জেনেছি, আর আয়নাঘরে কাদেরকে রাখা হয়, কেমন খাতির যত্ন করা হয়, এই সম্পর্কেও আমাদের ধারণা আছে। তবুও বলি, যারা সরকার বিরোধী লেখালেখি করে, যারা পোস্ট করে অথবা প্রতিবাদ করে অথবা কোনো কিছুই করে না, জাস্ট সন্দেহের বশবর্তী হয়ে আমাদের শেখ হাসিনার সরকার পতনের আগে তাদেরকে আয়নাঘরে বন্দি করতেন, গুম করতেন, হত্যা করতেন এবং ওনার পছন্দ না হলে তাদেরকে বছরকে বছর আয়নাঘরে বন্দি রাখতেন। তো এরকমই একটা নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনয় শিল্পী কাজী নওশাবা আহমেদ। ওনার অন্যায় ছিল 2018 নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় উনি ছাত্রদের পক্ষে সরকার বিরোধী একটা সোশ্যাল মিডিয়ায় জাস্ট একটা পোস্ট করেছিলেন, একটা ভিডিও আপলোড করেছিলেন। তো ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এই কথা বলে যে উনি নাকি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছেন। ধরে নিয়ে যাওয়ার পর ওনাকে 21 দিন আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল। আর একটা মেয়েকে সাধারণত জেলখানাতে কী রকমের নির্যাতন করা যেতে পারে, মারা ছাড়া কী টাইপের টর্চার হতে পারে, তা সে জেলারদের দ্বারা, পুলিশদের দ্বারা, সেটা আসলে বলে বোঝানোর মতন না, এটা সবাই বুঝবে। তো 21 দিন ওনাকে আয়নাঘরে গুম করে রাখার পর ওনাকে ছাড়া হয়। আর ওনার শারীরিক অবস্থা এত বেশি মারাত্মক হয়ে গিয়েছিল যে উনি ওনার নিজের মেয়েকে পর্যন্ত চিনতেন না। 6 মাস ওনাকে রিহেবে থেকে সুস্থ হয়ে তারপর ফিরতে হয়েছিল। তারপর ওনার কোনো আত্মীয় স্বজন ওনাকে তার বাড়িতে জায়গা দেয়নি, কারণ তাদের ভয় ছিল না জানি আবার কোনো সমস্যায় যদি ওনাকে ধরে নিয়ে যেতে হয়, তো ওনাকে জায়গা দেওয়ার কারণে তাদের উপর কোনো প্রভাব না পড়ে। কোনো জায়গায় উনি বাসা ভাড়া পেতেন না। কয়েক বছর যাবত ওনাকে আত্মগোপন করে, পরিচয় গোপন করে, বন্ধুর পরিচয় বাসা ভাড়া থাকতে হয়েছে, বোরখা পরে নিজের মুখ লুকিয়ে, পরিচয় লুকিয়ে আসা যাওয়া করতে হয়েছে। মানে কতটা স্ট্রাগল করতে হয়েছে সাধারণ একটা কারণে। আমাদের এই গণতান্ত্রিক বাংলাদেশে একটা সাধারণ পোস্ট করার কারণে ওনাকে কতটা নির্যাতনের শিকার হতে হয়েছে, জাস্ট এটাই আর কি। তারপর কিছুদিন আগে আয়নাঘর থেকে ব্রিগেডিয়ার জেনারেল আজমি মুক্তি পেয়েছিলেন। তো উনি মুক্তি পাওয়ার পর উনি একটা পোস্ট করেছিলেন অথবা এরকমই কিছু একটা বলেছিলেন যে ঠিক কত দিন, কত বছর উনি হচ্ছে এই পৃথিবীর আলো বাতাস পান না, এই পৃথিবী দেখতে পান না, কতদিন ওনাকে আজান শুনতে দেওয়া হয়নি। এবং ঠিক একটা গামছা ছিল ওনার কাছে, এটা দিয়ে উনি যেই পরিমাণ চোখের পানি মুছেছেন, যদি জমানো হতো, পরিমাপ করা হতো, তাহলে একটা দিঘির সমান চোখের পানি হয়ে যেত। তো কতটা দুঃখে থাকলে উনি কথাটা বলতে পারেন। আর সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে ওনার মা গত 5 বছর আগে মারা গিয়েছেন, যেটা উনি জানেন না এবং মাকে দেখা তো থাক দূরের কথা, জানেনও না। আর আরেকটা ঘটনাও নাকি ঘটেছে যে ওনার স্ত্রী 10 বছর অপেক্ষা করে ওনার জন্য গত বছর আরেক জায়গায় ঘর বাঁধেন। এই কথাটার সত্যতা কতটুকু বা এই নিউজটার সত্যতা কতটুকু আমি জানি না এই ব্যাপারে, তবে ওনার মা মারা গিয়েছেন 5 বছর আগে, সে ব্যাপারটা সম্পূর্ণ সত্য। তারপর আয়নাঘরে আরও একটা লোককে বন্দি রাখা হয় 2.5 বছর পর্যন্ত। উনি হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হওয়ার জন্য নিজের মাঠ থেকে বিদায় নিয়ে বেরিয়েছিলেন। তো সেখান থেকে ওনাকে হচ্ছে আয়নাঘরে নিয়ে যাওয়া হয় হাত পা বেঁধে। তার ওনার অপরাধটা কী ছিল এটা জানলে আপনারা ভীষণ অবাক হবেন। ওনার অপরাধ ছিল উনি এক ইমামের কাছে আরবি শিখতেন। তো এটাই ছিল ওনার অপরাধ। তো তারা সন্দেহ করে আরবি ভাষা শিখে উনি কোনো জঙ্গিদের সাথে হাত মেলান, নাকি আরবি নাকি জঙ্গিদের ভাষা। তো ওনাকে গুম করার 2 মাস পর নাকি যে ইমামের কাছে উনি আরবি শিখতেন সেই ইমামকেও গুম করা হয়েছে এবং 2.5 বছর পর্যন্ত শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে ওনাকে অমানবিক নির্যাতন করা হতো, মারা হতো। তারপর 2.5 বছর পর ওনাকে মুক্তি দেওয়া হয়েছে। তো যেই সময়টা উনি ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হবেন, অনেক স্বপ্ন নিয়ে ওনার মায়ের কাছ থেকে উনি বিদায় নিয়েছিলেন। সে 2.5টা বছর যে ওনার জীবনে নষ্ট হয়েছে, এটা ফিরে আসবে কিনা বা এটা কীভাবে ফিরিয়ে আনা যাবে আমার আসলে জানা নেই। তারপর আরও একজন আয়নাঘর বন্দিশালা থেকে মুক্তি হওয়ার পর পোস্ট করেছিলেন যে তাদেরকে যে খাবার দেওয়া হতো,
এরকম একটা খাবার দেওয়া হতো, ভাত দেওয়া হতো যে মনে হতো যে এটা নাকি কেউ মেখে ঘেঁটে ঘুঁটে নষ্ট করে দেওয়া হয়েছে। এত বাসি পচা দুর্গন্ধ বের হতো এই খাবার থেকে। তারপর এই খাবার থেকে মুক্তি পাওয়ার জন্য রমজান মাস যখন এসেছিল, দেখা যেত যে রমজান মাসে দুপুরে খাওয়ার পরিবর্তে নাকি ছোলা বুট দেওয়া হতো। তারপরে হচ্ছে মাঝে মাঝে পেঁয়াজও দেওয়া হতো, রাতে রুটি দেওয়া হতো। তো এটা দেখার পর উনি রোজা রাখা শুরু করেছিলেন, আর রোজা রাখলে বলে দিতেন নাকি পুলিশদেরকে বা ওইখানের রক্ষীদেরকে। তো একবার উনি পরপর 3 দিন রোজা রেখেছিলেন। তো তাদের যখন মুড হতো তখন এই খাবারগুলো দিত, মাঝে মাঝে আবার সেই মানে ভাত তরকারি দেওয়া হতো। তো রাতে নাকি রাতে তারপর সেহরির টাইমে এরকম তরকারি দেওয়া হয়েছিল। উনি বলেছিলেন ওনার ভাষ্যমতে যে ওনাকে যদি পচা মাছ দিয়ে ভাত দেওয়া হতো তাও উনি খেয়ে ফেলতো, কিন্তু এমন একটা তরকারি দিয়েছিলেন মাছের কাঁটাযুক্ত তরকারিটা, যেটা খাওয়ার কোনোভাবেই উপযোগী নয়। তারপর পরপর উনি 3 দিন রোজা রেখেছিলেন এই খাবার থেকে বাঁচার জন্য সম্ভবত। তো ইফতারি করেই উনি 3 দিন রোজা রেখেছিলেন, কোনো প্রকারের সেহরি, কোনো প্রকারের রাতের খাবার খাননি। তো তৃতীয় দিনই উনি না পেরে পরে সেই পচা ভাত ধুয়ে উনি পানি দিয়ে খেয়েছিলেন। আর উনি বলেছিলেন যে ওনার কাছে নাকি খুব ভালো লেগেছিল সেই মুহূর্তে ক্ষুধার তাড়নায় এই খাবারটা। তো যাই হোক, তারপরেও অনেকেই বলবেন যে আমরা এগুলো দেখার জন্য দেশ স্বাধীন করেছি, আমরা এগুলোই মানে এটার জন্য দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশে শান্তি নেই, আগেই ভালো ছিল। তো যারা এই ধরনের কথাবার্তা বলে তারা আসলে জীবনে কোনো প্রকারের যন্ত্রণা বা এই সমস্যাগুলোর সম্মুখীন হইনি আমরা প্রতিকূল পরিস্থিতির। যদি হতাম তাহলে আসলে বুঝতাম যে স্বাধীনতার স্বাদ কেমন, মুক্তি আসলে কাকে বলে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।